কলেজ অফ টেকনোলজিকে সবথেকে ধন্যবাদ। আজকে আমরা প্রিভিয়াস ক্লাসের উপরে আলোচনা করব। তো আজকের ক্লাসটি যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য সবথেকে বেশি উপকারী হবে বলে মনে হয়। তো আজকের ক্লাসে দুইটা বিষয়ের উপরে আলোচনা করা হবে। একটি বিষয় হচ্ছে যে আমাদের যে এক্সামটা হবে, যে পরীক্ষা হবে, এই পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে, মার্কস কত থাকবে, সময় কত থাকবে, এবং পরবর্তী পর্যায়ে আমরা দুইটা মডেল কোর্সের উপরে আলোচনা করব। আমাদের ফাইনাল যে এক্সাম হবে, এক্সামে কি কি বিষয়ের সম্পৃক্ত থাকতে পারে, এবং এই প্রিভিয়াস পরীক্ষা যেগুলো হয়েছে এই পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হয়েছে, প্রশ্নপত্র কোন বিষয়গুলোর উপরে বেশি নির্ভর করেছে, এই বিষয়গুলো নিয়েই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। যেহেতু পরীক্ষা আসন্ন, যে কোনো সময় পরীক্ষা হতে পারে, খুব কম সময়ের মধ্যে ফর্মটা হবে বলে মনে হয়। তো আমরা আজকের যে আয়ন ঘোষ, শোনা যাচ্ছে কি আমার কথা? আয়ন ঘোষ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, প্রিভিয়াস হ্যাঁ স্যার ক্লাসগুলো কি পাচ্ছি আপনি স্যার। অংশগ্রহণ করেছেন? প্রিভিয়াস ক্লাসগুলোতে কি অংশগ্রহণ করেছেন নাকি? স্যার আমি হ্যালো। স্যার আমি তিনটা স্যার স্যার আমি দুইটা দুইটা তিনটা ক্লাস পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এই ক্লাসগুলো, আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে আপনি দেখবেন, কারণ এরপরে কিন্তু আমি এই বিষয়ের উপরে কথা বলার সুযোগ পাবো না। তো প্রথমে দেখেন আমাদের কোর্স টাইটেল যেটা আছে, কোর্স টাইটেল, অর্থাৎ এই কোর্সের নামটা কি, অ্যাডভান্সড সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি। এটা আপনাদের খাতার উপরে একটা ফাঁকা জায়গা থাকবে, ওখানে লিখতে হবে কোর্স টাইটেল। আপনি কি দেখতে পাচ্ছেন? আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনার ফোনে, ল্যাপটপে? আমার এই স্ক্রিনটা কি দেখতে পান? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, লেখা হ্যাঁ আছে স্যার নাকি পাচ্ছি। অ্যাডভান্সড সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি? এটা আমাদের কোর্স টাইটেল, হ্যাঁ কোর্সের স্যার। শিরোনাম। এটা হলো আপনাদের কোর্সের নাম। এরপরে লেখা আছে দেখেন সাবজেক্ট নেম, আপনার কোন সাবজেক্ট। এই সাবজেক্টটার নাম হচ্ছে বিজনেস ইংলিশ। সাবজেক্ট কোড লেখা আছে ডানে। এরপরে আমাদের মেথড লেখা আছে, অর্থাৎ কোন পদ্ধতিতে আমাদের এই পরীক্ষাটা হবে সেটা লেখা আছে টি অ্যান্ড পি। অর্থাৎ একটা হচ্ছে থিওরিটিক্যাল, থিওরি হবে, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল হবে। এটা থিওরিটিক্যাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ তথ্যভিত্তিক মূল্যায়ন, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ বাস্তব মূল্যায়ন। তো এই থিওরির মধ্যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অর্থাৎ যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের উপরে আমরা একটা মূল্যায়ন করব। এই মূল্যায়নে আমাদের 20 মার্কস থাকবে, এবং এই ক্লাসগুলো প্রিভিয়াস ক্লাসগুলোর উপরে ভিত্তি করে আমরা একটা মার্কিং করব, যেখানে আমাদের 30 মার্কস থাকবে, তাহলে 50। এটা কিন্তু আপনাদের ফাইনাল এক্সাম না, অর্থাৎ এটা আমরা টিচার যারা আছি এই টিচাররা মূল্যায়ন করবে আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে, ক্লাস পার্টিসিপেশনের উপরে, ক্লাসে আপনার মনোযোগের উপরে, অর্থাৎ ক্লাসে অংশগ্রহণের উপরে ভিত্তি করে এই মার্কস দেওয়া হবে। এটা চলমান প্রক্রিয়া, যে ক্লাসগুলো ক্লাস টাইমে এই ক্লাসের উপরে এই মূল্যায়নটা করার কথা। এটা আমাদের নিজস্ব নাম্বারটা হচ্ছে নিজস্ব, অর্থাৎ টিচার এই মার্কটা মার্কিং করবে। তো আমি ইংরেজির ক্ষেত্রে এটা আপনাদের এই মার্কসের উপরে একটা মার্কিং আমি দিয়ে দেবো। এরপরে এটা কিন্তু এই যে প্রথম যেটা দেখলাম থিওরিটিক্যাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু লিখিত পরীক্ষা। ফাইনাল অ্যাসেসমেন্টে কত আছে? 30, আর কন্টিনিউয়াস 20। তাহলে এই 20টা কিন্তু আমি এমনিতেই আপনাদের দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই মার্কসটা আমি নর্মালি আপনাদেরকে দিয়ে দেবো এক্সাম শিটে। আর ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা আছে থিওরির মধ্যে, এটা আপনারা
মূল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যে পরীক্ষাটা আপনাদের আগামী যে কোনো সময় হতে পারে, এই পরীক্ষায় কিন্তু এই 30 মার্কস হবে। আমার কথা ক্লিয়ার হয়েছে কিনা? যে প্রশ্ন হবে আপনাদের ফাইনালে, এই ফাইনাল পরীক্ষা আপনারা 30 মার্কসের পরীক্ষা দিবেন। সেই পরীক্ষার মডেলটা কেমন হবে, কি কি বিষয়ের উপরে প্রশ্ন করা হবে, সেটা আমরা পরবর্তী সেশনে কথা বলবো আজকে। তো এটা হচ্ছে আমাদের লিখতে হবে, পরীক্ষায় লিখতে হবে, অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের 30 মার্কসের পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদেরকে এই 30 মার্কস অর্জন করতে হবে। আর 20 মার্কস যেটা, সেটা আমরা, অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে এই বিজনেস ইংলিশে আমি আপনাকে দিয়ে দেবো। এই মার্কসের উপরে আপনারা কেউ 20 পাবেন, কেউ 18 পাবেন, কেউ 15 পাবেন, এরকম কি করে সর্বোচ্চ মার্কস দেওয়ার আমরা চেষ্টা করবো, যাতে করে রেজাল্ট আপনাদের ভালো হয়। তাহলে এখানে কি আর কোনো কথা আছে, আর কিছু জানার? না কি স্যার, এখানে আমিনুর জানান। রহমান, কিছু জানার আছে? কারণ অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার পরীক্ষার মেথডটা কি হবে, কিভাবে পরীক্ষা হবে, এটা একটু আজকে ক্লাসে আলোচনা করার জন্য, এবং পরীক্ষার প্রশ্নের মডেলটা কেমন হবে এটা দেখানোর কথা বলছি, যে কারণে আজকের ক্লাসটা আমি এভাবে সাজিয়েছি, সিরিয়াস ক্লাস। তাহলে থিওরিটা আমাদের 50 মার্কস থিওরি, তাই তো? এখানে 20 মার্কস হচ্ছে আমরা কন্টিনিউয়াস প্রসেসে যাব, অর্থাৎ আমরা দিয়ে দেব। আর 30 মার্কসটা আপনারা লিখে কিন্তু আপনাদের অর্জন করতে হবে, এখান থেকে মার্কসটা গেল এটা। এরপরে আপনাদের প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট যেটা, এই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টও একই রকম, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 25, ফাইনাল অ্যাসেসমেন্ট 25, অর্থাৎ এই 50, অর্থাৎ এই 50 এবং ওখানে আছে 20, অর্থাৎ 50 + 20 = 70। এই 70 মার্কস কিন্তু আমাদের হাতে, অর্থাৎ আমরা এটা নর্মালি পরীক্ষা ছাড়াই আমরা আপনাদেরকে দিব। আর 30 মার্কসটা আপনারা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনাদেরকে অর্জন করে নিতে হবে এই মার্কসটা। এটা যে পরীক্ষাটা আপনাদের সামনে আছে ফাইনাল, এই পরীক্ষা করে আপনাদেরকে 30 মার্কস। তাহলে স্পষ্ট যে 70 এটা হচ্ছে প্রতিষ্ঠানের টিচার কর্তৃক প্রদত্ত, আর 30টা হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষা থেকে অর্জন করে নিতে হবে। এই হচ্ছে পরীক্ষার মেথড বা পরীক্ষার পদ্ধতি, বা এই ধারায় আপনাদের পরীক্ষা হবে। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? এর উপরে কারো কিছু জানার আছে? এই বিষয়ে কিন্তু আমি আজকে এই ক্লাসটাই শেষ করব, পরবর্তীতে আর করার কোনো সুযোগ থাকবে না। তো কথা আছে কিনা আপনাদের? কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? নাই? আমিনুর সাহেব, কিছু জিজ্ঞাসার আছে? 30 মার্কের যে পরীক্ষাটা হবে, জি বলেন। স্যার 30 মার্কের যে পরীক্ষাটা হবে, ওইটার জি, কোনো নম্বর বিভাজন আছে? ওখানে নাম্বার বিভাজনটা আমি দেখবো, দেখাবো একটু পরে। মডেল কোশ্চেন বলছি দেখাবো, মডেল 30 মার্ক। কোশ্চেনে আপনি পেয়ে যাবেন। বলেন, বলেন। জি জি, ঠিক আছে। 30 মার্কসের বলেন, কি বলতে চাচ্ছেন ওই বলেন। 30 মার্কের নম্বর বিভাজন দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখাবো তো অবশ্যই, বললাম বলছে যে যে ওই দুইটা মডেল 30 দেখাবো। মার্কের পরীক্ষা দিব আমরা theory-টা। জি জি, হ্যাঁ জি ওইটা ঠিক আমি আছে। এখনই দেখাবো, এখনই দেখাবো। তাহলে আমার 30 মার্কসটাই হচ্ছে আপনাদেরকে অর্জন করে নিতে হবে পরীক্ষার মাধ্যমে। আর 70 মার্কস যেটা আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, যে যত পাওয়ার যোগ্য বা আমার দেওয়ার সাধ্য আছে, আমি এই 70 মার্কসের মধ্যে আপনাদের মার্কিং করবো। তো এখন আমরা মডেল কোশ্চেনে যাই নাকি, যে কিভাবে আমাদের পরীক্ষাটা হবে, মডেল কোশ্চেনে যাই। দুইটা মডেল কোশ্চেন আমি আপনাদেরকে দেখাবো, ঠিক ওইভাবেই প্রশ্নটা হবে, এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা ঠিক ওভাবেই হবে ওখান থেকে। তাহলে আমি কিন্তু ওখানে চলে যাচ্ছি, ঠিক আছে? জি, তাহলে মডেল কোশ্চেন, আমরা মডেল কোশ্চেনে যাই এখন।
আমি একটা কথা বলি। জি, দেখতে পাচ্ছেন? আপনারা কি মডেল কোশ্চেনটা দেখতে পাচ্ছেন? এখানে দেখা যাচ্ছে। জি, কথা বলুন একজন। মডেল কোশ্চেন কি আপনারা দেখতে পাচ্ছেন? না স্যার, দেখতে পাচ্ছি না। কেন দেখা না যাচ্ছে স্যার, না, দেখা যায় না। দেখা যায় না? না না স্যার। স্যার। স্ক্রিন শেয়ারটা হয়ে গেল। হোয়াইট বোর্ড শেয়ার হয়নি মনে হচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, কথা। হ্যালো। আপনার কথা বোঝা যাচ্ছে আপনার কথা বোঝা যাচ্ছে। স্ক্রিন স্ক্রিনটা শেয়ার করুন। লেখা টেখা দেখা যাচ্ছে। আপনাদের দেখা যাচ্ছে স্যার। আপনাদের দেখা যাচ্ছে স্যার, আপনাদের কথা বোঝা যাচ্ছে, আপনাদের দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? না স্যার। জি, জি স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এবার এবার দেখা যাচ্ছে। মডেল কোশ্চেন দেখা যাচ্ছে স্যার।
স্যার আপনার কথা তো বোঝা যায় না। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। মিউট হয়ে গেছে। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার আপনাদের ভয়েসটা মিউট হয়ে গেছে। তো অনুগ্রহ করে আনমিউট করেন স্যার। আনমিউট করছে এখন বোঝা যাচ্ছে। নাকি আনমিউট এখনো করিনি? কথা শোনা যায় না, মিউট হয়ে গেছে। খেয়াল করছে না এত বুঝতে। আরে ওটা বড় করে লাভ নেই, দাঁড়া। আপনি মিউট করতে রাখেন। হুম, ওনার মিউট আমি এখান থেকে কাটাতে পারি, উনি যদি না, না। আপনি কিন্তু আবার মিউট করে রাখেন না, আপনার কথা শুনতে না না, আমি এখন মিউট পাচ্ছি। করেন। ঠিক আছে না, লিখিয়ে দেবো। কথা শোনা যাচ্ছে না। সে একটু হ্যাং করছে আমার। সেটা এত ডিমোশন হয়ে গেল কি জন্য, এই কাজে বুঝলাম না। ওরা কথা বলছে না আসলে। এখন কথা বলবেন, এখন আর শুনতে হবে পাবে। কি সমস্যা ছিল? এত সমস্যা এখানে ক্লাস নেওয়া যায়, এটাই সমস্যা ছিল। এভাবে ক্লাস করা যায় সমস্যা হলে। আচ্ছা, এখন কি স্ক্রিন শেয়ার যেটা দেবো সেটাই আসবে, আমি যেটা করাবো সেটা আসবে নাকি? আপনারা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার স্যার। এখন শুনতে পাচ্ছি, কিন্তু এতক্ষণ শুনতে আচ্ছা, পাচ্ছিলাম না। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি দেখা যায়। আমার এই যে কি এক মাইক্রোফোন, এইটা কাজ করে না ঠিক মতো, এভাবে ক্লাস করে মজা পাওয়া যায় না তো। ঠিক আছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? আমরা মডেল দেখছি, জি। তাই তো? এই মডেল কোশ্চেন অন দেখেন। আপনাদের 2 ঘন্টা পরীক্ষা হবে, 2 আওয়ার্স। মার্কস আছে এখানে 30। গ্রুপ এ, বি এবং সি তে পরীক্ষা হবে বিজনেস ইংলিশে। গ্রুপ এ তে এখানে আছে দেখেন মাল্টিপল চয়েস। এখানে অল দ্য কোশ্চেন ফ্রম এ এন্ড বি, এ গ্রুপ এবং বি গ্রুপ থেকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। And any 3 question from group C,
এবং গ্রুপ সি থেকে কিন্তু 3টা কোশ্চেনের উত্তর দিতে হবে, এখানে 4টা অথবা 5টা থাকবে। এই হচ্ছে আপনাদের মডেল কোশ্চেন। তো মডেল কোশ্চেনে নাম্বার 1, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি বারবারই বলেছি, গ্রুপ এ তে কিন্তু এমসিকিউ থাকবে। এখানে কিন্তু বরাবরই এমসিকিউ আছে, 7 এমসিকিউ, অর্থাৎ 7 মার্কস। এখানে 7টা এমসিকিউ, এবং এমসিকিউ এর প্রত্যেকটার অল্টারনেটিভ কিন্তু অ্যান্সার থাকবে 3টা, অর্থাৎ এ বি সি বা 1 2 3 যেভাবে বলি না কেন। এখানে এ নাম্বারে আছে কি, দিস ওয়ান অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড ফর স্ট্রংলি এগ্রিং। স্ট্রংলি এগ্রিং করার জন্য, অর্থাৎ শক্তভাবে সম্মতি জ্ঞাপন করার জন্য এখানে কোন সেন্টেন্সটি বলবো অ্যাপ্রোপ্রিয়েট। এখানে কিন্তু 3টা অপশন রয়েছে, 1 2 এবং 3। এখানে আছে ইউ মে বি রাইট, আই গেস ইউ আর রাইট, এবং 3 তে আছে অ্যাবসলিউটলি। এই 3টা আছে। এই ক্লাসটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছি প্রথম দিকে। তো আজকে আমি এটা আসলে একটু দিচ্ছি, আবার রিভিশন দিচ্ছি। তাহলে এখানে কিন্তু এগ্রিং সেন্টেন্সটা, স্ট্রংলি এগ্রিং অর্থাৎ শক্তভাবে সম্মতি জ্ঞাপন করার জন্য কোন সেন্টেন্সটা আমরা ব্যবহার করব, এখানে অ্যান্সার আপনাদেরকে আমি প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছি। তো আজকে আমরা এখানে অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করি। আমাদের ক্লাসে 3জন দেখছি এখানে অংশগ্রহণ করেছেন, আমিনুর রহমান, আব্দুস সামাদ এবং ঘোষ। তো আব্দুস সামাদ সাহেব, এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আপনার মনে হয়? এর উত্তর 3 নম্বরটা অ্যাবসলিউটলি রাইট মনে হচ্ছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ক্লাসে কি ছিলেন নাকি? আপনি ক্লাসে ছিলেন প্রিভিয়াস ক্লাসে? এটা না, ছিলাম। ছিলাম না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের ফরম্যাটটা দেখানো আমার উদ্দেশ্য। তাহলে অ্যাবসলিউটলি এটাকে আমরা উত্তর করব। তো আমরা 1 নাম্বার লিখে প্রিভিয়াস, আপনারা তো সব অভিজ্ঞ মানুষ, যেহেতু গ্রাজুয়েশন ডিগ্রি মাস্টার ডিগ্রি হোল্ডার, তো এত বলার কিছু নাই এখানে। 1 নাম্বার লিখে আমরা অ্যান্সারে 3 সিলেক্ট করলাম এবং উত্তরটাকে আমরা লিখবো। এভাবে আমাদের এ বি সি, এভাবে কিন্তু আমাদের কয়টা আছে, এখানে 7 এমসিকিউ রয়েছে, এভাবে আসবে। তবে আমি পূর্বেই বলে নিই যে এই এমসিকিউ গুলো আপনাদের দেখেন, এই 7টা এমসিকিউ আপনারা পড়ে দেখতে পারেন যে এর কোনো ধরাবাঁধা রুলস নাই যে কোন জায়গা থেকে আসবে। এটা কিন্তু আপনার সাধারণ জ্ঞান থেকে শুরু করে যে কোনো বিষয়ের উপরে এমসিকিউ গুলো আসতে পারে। যে কোনো বিষয়, যে কোনো গ্রামাটিক্যাল টাস্কে আসতে পারে। আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু বিভিন্ন অপশনের উপরে আমি এই এমসিকিউ গুলো তৈরি করে আপনাদের কাছে শেয়ার করেছি। তো এখানে গ্রামাটিক্যাল রুলস এর আসতে পারে, ভয়েস চেঞ্জ আসতে পারে, ন্যারেশন থাকতে পারে, আপনার কি বলে ট্রান্সলেশন থাকতে পারে, আপনার কারেক্ট ওয়ার্ড থাকতে পারে, অর্থাৎ ওয়ার্ড যে স্পেলিং এটা থাকতে পারে, সেন্টেন্স কারেকশন থাকতে পারে। ফ্যাক্ট যে এই শূন্যস্থানে কোন শব্দটা, কোন অর্থটা বসালে আমাদের এই সেন্টেন্সটা গ্রহণযোগ্য হবে, সেটা আমাদেরকে স্টেট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আবার সমস্যা কি, শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা স্যার, যাচ্ছে না? আমার যাচ্ছে। কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, পারা জি। যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। তাহলে আমরা এখানে দেখেন, ই নাম্বারে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ। গ্যাপ ফিল করার জন্য কোন অর্থটাকে আমরা এখানে গ্রহণ করব? দ্য প্রজেক্ট ওয়াজ এ জয়েন্ট গ্যাপ বিটুইন দ্য টু কান্ট্রিজ। 2টা দেশের সমন্বয়ে এই প্রজেক্টটাকে চালু করা হয়েছিল। এই প্রজেক্টটা ছিল 2টা দেশের সমন্বয়ে। তো এখানে ভয়েস রয়েছে, ভেঞ্চার রয়েছে, আর জার্নি রয়েছে। হুইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট? কি মনে হয়? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন জয়েন্ট, জয়েন্ট। আব্দুল সামাদ সাহেব, কোনটা মনে হয়? দুই তো মনে হচ্ছে, ভেঞ্চার। কোনটা? আর হতে পারে। 1 2 এবং 3। তাহলে কোনটাকে টু। আমরা সেট করতে চাচ্ছি?
আমার মতে টু। টু। এখন তাহলে আমার এই টুটা সিলেক্ট করতে আমার আপত্তি নাই, কিন্তু বাট আপত্তি রয়েছে যে আর দুইটা যে ওয়ার্ড রয়েছে এই দুইটা ওয়ার্ডের অর্থটা যদি আমরা না জানি তাহলে কিন্তু ওটাকে সিলেক্ট করা অনেক কঠিন হয়ে যাবে। সো দ্যাট আমাকে এই তিনটা ওয়ার্ডের অর্থ জানতে হবে। জানার পরে কোন অর্থটা এখানে ইনসার্ট করলে এই সেন্টেন্সটা মাস্ট বি অ্যাপিলিং, অর্থাৎ আবেদনযোগ্য হবে আর গ্রহণযোগ্য হবে, সেটা আমাদের বিবেচনা করতে হবে। তো আমাদের ওয়ানে কি রয়েছে? ভয়েস। ভয়েস শব্দের অর্থ কি জানা আছে? যাত্রা করা। জি। যাত্রা করা। কোন যাত্রা এটা? ওই যে ওই জি। যে সি সি ভয়েসে সমুদ্র যাত্রা, জাহাজটা চলে যায় ওইটা। এই তো অনেক কিছু জানা আছে। তো সি ভয়েস, আমি যদি রাস্তার উপর দিয়ে জার্নি করি তাহলে এটাকে কিন্তু ভয়েস বলা যাবে না। এটা কিন্তু নাম্বার 3 তে রয়েছে জার্নি। বাট যখন সমুদ্রে আমরা গমন করব এবং সমুদ্রে যাত্রা শুরু করব তখন সেটাকে আর জার্নি বলা যাবে না, তখন সেটাকে আমরা কি বলবো? ভয়েস বলবো। আর ভেঞ্চার, ভেঞ্চার শব্দের অর্থ হলো উদ্যোগ, অর্থাৎ একের অধিক ব্যক্তি যখন সমন্বিত প্রচেষ্টায় কোনো কিছু করে তখন সেটাকে উদ্যোগ বলা হয়, এই ভেঞ্চার। আর জার্নি শব্দের অর্থ তো হলো যাত্রা, যেটা সমুদ্র বাদে অন্য জায়গায় করা হয় এটাকে আমরা জার্নি বলি। সঙ্গত কারণে এখানে ভেঞ্চার শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। এবং ভেঞ্চার শব্দটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এট দ্য টাচ অফ বিজনেস, এই বিজনেস সাইড দিয়ে উদ্যোগ, জয়েন্ট মানে কোনো কর্ম সম্পাদন করার ক্ষেত্রে ভেঞ্চার শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়। সো দ্যাট a venture is appropriate in this position to identify your idea. তো আইডিয়াকে আইডেন্টিফাই করার জন্য এখানে আসলে ভেঞ্চার শব্দটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়। তাহলে দ্য প্রজেক্ট ওয়াজ ভেঞ্চার বিটুইন দ্য টু কান্ট্রিজ, দুইটা দেশের উদ্যোগে এই প্রজেক্টটা শুরু করা হয়েছিল বা যাত্রা শুরু করেছিল। তাহলে এখানে আমরা টু পেলাম। তাহলে এটা কিন্তু আমার বোধগম্য একটা বিষয়। এরপরে দেখেন আমরা ডি তে যাই, একটু পিছন দিকে। এই ডি এখানে একটা আমাদের মাল্টিপল চয়েস দেওয়া হয়েছে। হি উইল মুভ টু অ্যানাদার কান্ট্রি টু ক্যারি অন। এই হচ্ছে আমাদের এখানে কিন্তু কি পেলাম? আমরা একটা সেন্টেন্স পেলাম। এই সেন্টেন্সের মধ্যে ক্যারি অন শব্দটা ব্যবহার করা হয়েছে। এই ক্যারি অনটা আমরা জানি এটা ফ্রেজ। ক্যারি অনটা কি? ফ্রেজ না? ফ্রেজ। Carry on, ফ্রেজ এটা ফ্রেজ। চালিয়ে যাওয়া, জি, ফ্রেজ। টু কন্টিনিউ। তিনটা আমরা মাল্টিপল চয়েস দেখলাম, এখানে তিনটা কিন্তু তিনমুখী চিন্তা নিয়ে আসছে। তাহলে ক্যারি অনটা ফ্রেজ, এই ফ্রেজটা কিন্তু এখানে কি করা হয়েছে? আমাদের মাল্টিপল চয়েসের মধ্যে দেওয়া হয়েছে। তো ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। এখানে নাম্বার 1-এ আছে টু বিগিন, বিগিন, টু কন্টিনিউ, টু হ্যাভ অ্যান এন্ড। তাহলে টু বিগিন শব্দের অর্থ হলো আরম্ভ করতে, টু কন্টিনিউ চালিয়ে যেতে, আর টু হ্যাভ অ্যান এন্ড প্রান্ত সময় নিয়ে আসতে। তাহলে এটা আমরা কোনটাকে সিলেক্ট করব? এখানে দুই। সিলেক্ট করব দুই। টু কন্টিনিউ। টু টু কন্টিনিউ। কন্টিনিউ। জি জি, তাহলে আমরা নাম্বার 2 কে সিলেক্ট করছি। তাহলে এটা কিন্তু আমাদের ইডিয়াম ফ্রেজ থেকে আসলো। তাহলে নাম্বার 1 দেখেছি। নাম্বার 1 হচ্ছে বোধগম্য একটা বিষয়। আমরা নাম্বার 1-এ যে এ পোরশন দেখলাম, এটা মাল্টিপল চয়েস। এবং পরবর্তীতে আমরা নাম্বার দেখলাম, এখানে কিন্তু একটা বুঝার বিষয়। এবং আমরা তৃতীয় পর্যায়ে ডি দেখলাম, এটা কিন্তু মাল্টিপল আপনার কি বলছিলাম যেন, ইডিয়াম ফ্রেজ থেকে আসছে। তো এভাবে আমরা যদি এই 7টা এমসিকিউ কে অ্যানালাইসিস করি তাহলে দেখব যে 7টা 7 ভাবে উপস্থাপন করা হয়েছে। এই জন্য মাল্টিপল চয়েসটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আসবে, এটা বলার কোনো সুযোগ নাই। তো ঠিক একইভাবে আমরা যদি এখানে দেখি সি নাম্বারটা, সর্বশেষ নাম্বার, দ্য টার্ম ইমেইল স্ট্যান্ডস ফর। দেখেন এটা কিন্তু আবার ইমেইল স্ট্যান্ডস ফর, অর্থাৎ ইমেইলটা কি অর্থে ব্যবহার করা হয়েছে, কোন অর্থে ইমেইলটা দাঁড়িয়ে আছে। তো এখানে আছে ইলেকট্রনিক মেইল, ইকোনমিক মেইল, ইকোলজিক্যাল মেইল। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা কি গ্রামাটিক্যাল টাচ বলবো না কি বলবো এটাকে? ইলেকট্রনিক মেইল। হ্যাঁ না, আমরা ইলেকট্রনিক মেইল বলি, কিন্তু কোন টাচ থেকে এটা আসছে? এটা প্রশ্ন দেখাচ্ছি, কিন্তু ফাইনালের প্রশ্ন। কোন এটা টাচ থেকে আসছে এটা? প্রোগ্রামিং থেকে আসছে, প্রোগ্রামিং ক্লাস থেকে আসছে মনে হয় স্যার। হ্যাঁ, প্রোগ্রামিং ক্লাস থেকে আসছে। আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু এটাকে আমরা ইলেকট্রনিক হিসেবে ব্যবহার করেছি, ইকোনমিক হিসাবে নয়। এটা ইলাবোরেশন বলা যেতে পারে এটাকে, নাকি? ইলাবোরেশন বলা যেতে পারে না? হ্যাঁ ইলাবোরেশন স্যার। শব্দ বিস্তরণ।
এটাও তো বলা যেতে পারে এটাকে, নাকি? ইতে আমরা ইলেকট্রনিক ব্যবহার করব, না ইকোনমিক ব্যবহার করব, না ইকোলজিক্যাল ব্যবহার করব, এই শব্দ বিস্তরণ ইলেকট্রন এই শব্দটা কিন্তু প্রোগ্রাম থেকে ব্যবহার করা হয়েছে। তো এই যে চারটা মাল্টিপল চয়েস আমরা দেখলাম, এই চারটা চারমুখী, অর্থাৎ এখানে কিন্তু এরকম মাল্টিপল চয়েসও আসতে পারে, একটা ওয়ার্ড দিয়ে আপনাকে বলতে পারে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এরকম মাল্টিপল চয়েস আমি দেখিয়েছি। আবার একটা সেন্টেন্স আপনার ভয়েস সেন্স দিয়ে বলতে পারে যে কোনটা কারেক্ট, চারটা চার রকম দিল, কারেকশন দিতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের এই মাল্টিপল চয়েস আপনাদের এই প্রশ্নপত্রে আসতে পারে। এটা না আপনার গ্রুপ এ তে থাকবে, এবং গ্রুপ এ তে 7টি মাল্টিপল চয়েস, 7টির উত্তর দিতে হবে। কোন জায়গা থেকে আসবে আমিও বলতে পারবো না, এটা বলার কোনো সুযোগ নাই। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই, প্রায় বছরই আমাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হয়, যদিও এটা আমাদের এই অনলাইন ক্লাসে করার কথা না। ওই প্রশ্নটা মডারেশন করে, এই মডারেশন বোর্ডে যারা থাকবে তাদের উপরে নির্ভর করবে। যেমন আমিও গতবারও প্রশ্ন পাঠিয়েছি, এবারও হয়তো প্রশ্ন পাঠাবো। এই প্রশ্নগুলো আমাদের কাছ থেকে নেয় আর কি, দেওয়ার পরে মডারেশন বোর্ডের মাধ্যমে একটা প্রশ্ন সিলেক্ট করা হয়। তো যাক, এরপর আমরা গ্রুপ বি তে যাব। তাহলে গ্রুপ এ এর উপরে আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা এই 7 মার্কসে? আব্দুল সামাদ সাহেব হারিয়ে গেছিলেন নাকি মাঝে? তার মাঝে কানেকশন আউট হয়ে গেল। আপনি তো অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট, ভালো করবেন। এই যে আমার সামনে যারা আছে অনেক মার্কস পাবে, অনেক। 70 মার্কস তো এমনি আমি দিয়ে দেবো আপনার, এখানে আমার কৃপণতা করে লাভ কি? তো ঠিক আছে, আপনাদের কি এই এমসিকিউ এর উপরে আর কোনো জিজ্ঞাসা আছে, কোনো কিছু? না না স্যার, স্যার। এখানে বাংলা নেই। জি। একা সমস্যা নেই স্যার। আচ্ছা, নাই তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন এমসিকিউ এ আসতে পারে। শেষ। এবার গ্রুপ বি তে 8 মার্কস, গ্রুপ এ তে গেল 7, গ্রুপ বি তে কিন্তু 8 মার্কস। এই 8টা মার্কস আপনাদের 4টা প্রশ্ন লিখে নিতে হবে। কয়টা প্রশ্ন লিখবেন? 4টা প্রশ্ন। চারটা। 2 মার্কস, কিন্তু 2 মার্কস করে পাবেন। একটা প্রশ্ন লিখলে 2 মার্কস পাবেন। তো এখানে একটা বিষয় জানার দরকার, দেখেন নাম্বার 2 কোশ্চেনে কিন্তু এখানে আছে আমার ইডিয়াম ফ্রেজ, যেটা কিন্তু একটু আগে আলোচনা করে এসেছি, একটা মাল্টিপল চয়েসের প্রশ্ন ইডিয়াম ফ্রেজ। আর এখানে কিন্তু 2 মার্কসে 2, অর্থাৎ নাম্বার 2, 2 কোশ্চেন, যেটা 2 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনে আপনাদের থাকবে ইডিয়াম ফ্রেজ, থাকবে 3টা। কয়টা বললাম? 3টা থাকবে। আপনাদের লিখতে তিনটা। হবে 2টা। ক্লিয়ার হয়েছে কিনা? গ্রুপ বি তে জি স্যার। আপনার শুরুতেই থাকবে ইডিয়াম ফ্রেজ, থাকবে 3টা, লিখতে হবে 2টা। তো এই 3টা ইডিয়াম ফ্রেজ আপনাদের লিখবেন কিভাবে? এই ইডিয়াম ফ্রেজটা প্রথমে লিখলেন। এখানে দেখুন 3টা ইডিয়াম ফ্রেজ আমি এই মডেল কোশ্চেনে আপনাদেরকে দেখাচ্ছি। এ উইন উইন সিচুয়েশন, এ নাম্বার। বি নাম্বারে আছে ইন এ নাটসেল, এবং সি নাম্বারে রয়েছে এখানে দ্য লায়ন্স শেয়ার। এই 3টা ইডিয়াম ফ্রেজ আসছে। এখান থেকে আপনি 2টা লিখবেন, 2টাই কিন্তু 2 মার্কস পাবেন। তো এখানে আমাদের জানার বিষয় এই যে এটা আমরা কিভাবে লিখবো। তো আপনারা এই ইডিয়াম ফ্রেজটা লিখছেন, আমার মনে হয় ইন্টারমিডিয়েট ডিগ্রিতে ছিল কিনা আমি জানি না, যারা অনার্সে ছিলেন তাদের থাকার কথা না, যেহেতু এখানে বোধহয় এই জাতীয় গ্রামাটিক্যাল টাচ থাকে না। আর 2015 সাল পর্যন্ত ছিল স্যার, 2015 সাল। জি জি। এই ইডিয়মসটা ইন্টারে ছিল 2015 সাল পর্যন্ত। আচ্ছা, যা হোক, আমার জানা নাই, যেহেতু আমি তো অনেক আগে পাস করেছি, আমার আসলে বিষয়টা জানা নাই। তো যা হোক, এখানে কিন্তু এই ইডিয়াম ফ্রেজটা আপনারা লিখেন, বাংলায় লিখতেন। আমার মনে হয় এর অর্থটা বাংলায় লিখতেন ওই ইন্টারমিডিয়েট লেভেলে। এখন কিন্তু এটা বাংলায় লিখবেন না, এর অর্থটা, এর অর্থটা ইংরেজিতে লিখবেন। এরপরে একটা মিনিং ট্রান্সলেশন করবেন। যদি কি? ইংরেজিতে এর অর্থটা লেখা সম্ভব না হয়, আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু ইডিয়াম ফ্রেজ দেখিয়েছি, ইংলিশে অর্থ করা আছে, আমার ক্লাসগুলো আপনাদের গ্রুপে দেওয়া আছে, সব ক্লাসগুলো একটু দেখবেন। ইংলিশে অর্থটা লিখবেন, লেখার পরে একটা কি করবেন? সেন্টেন্স মেকিং, অর্থাৎ বাক্য রচনা, বাংলা কথা হচ্ছে বাক্য রচনা, লিখে আপনার এই উইন উইন সিচুয়েশন এর নিচে একটা আন্ডারলাইন দিবেন, একটা দাগ দিবেন। এটা আমি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন, একটু ক্লাসের মধ্যে আমার অ্যানালাইসিস করা আছে। তো এভাবে লিখবেন। এখন মেইন ওয়ার্ড দিয়ে বাক্য। জি জি। মেইন ওয়ার্ড দিয়ে বাক্য। হ্যাঁ, মেন ওয়ার্ড লিখবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনি ইডিয়াম ফ্রেজটা প্রথমে লিখলেন, একটা হাইফেন দিবেন, দেওয়ার পরে এর জি, অর্থটা ইংরেজিতে লিখবেন যদি না পারেন। অনেক সময় বাংলা। ইংরেজিতে অর্থটা করা সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে আপনারা বাংলায় লিখবেন অর্থটা। আমার কথা কি ক্লিয়ার হয়েছে না হয়নি?
জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, এরপর কিন্তু মূল যে বিষয়টা, ওই সেন্টেন্স মেকিংটা আপনার সঠিক হতে হবে। এইটাই এসে কিন্তু উল্টাপাল্টা করতে হবে না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, তাহলে সেন্টেন্স মেকিংটা সঠিক হতে হবে। এখন যদি আপনি ইংরেজিতে অর্থ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি বাংলায় অর্থটা লিখে দিয়েন ব্র্যাকেটের মধ্যে, এরপর একটা হাইফেন দিয়ে সেন্টেন্সটা আপনি মেকিং করবেন, একটা সেন্টেন্স তৈরি করে দিবেন। গেল এটা 2 নাম্বার। এরপরে আমাদের 3 নাম্বার প্রশ্ন দেখেন, প্রত্যেকটাই কিন্তু 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4 দুগুণে 8, অর্থাৎ 8 মার্কস এখানে। এরপর 3 নাম্বার কোশ্চেন, অর্থাৎ বি গ্রুপে 2 নাম্বার কোশ্চেন, যেটা আমার একাধারে এটা নাম্বার 3-তে আসছে। তো এখানে আছে একটা কোশ্চেন, দেখেন, সাপোজ ইউ ওয়ান্ট মিট উইথ দ্য ম্যানেজার অফ এ ব্যাংক, নাও রাইট এ শর্ট কনভারসেশন বিটুইন ইউ এন্ড দ্য রিসিপশনিস্ট। আপনি কি করছেন? ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়েছেন, ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকে আপনি ম্যানেজারের কাছে যাওয়ার পূর্বে আপনাকে কি করতে হবে? একজন রিসিপশনিস্ট আছে ব্যাংকের, তার সাথে আপনাকে কথা বলতে হবে এবং বলবেন যে আমি একটু ওই ম্যানেজার সাহেবের সাথে সাক্ষাৎ করতে চাই। আই ওয়ান্ট টু মিট উইথ দ্য ম্যানেজার অফ এ ব্যাংক, অফ দ্য ব্যাংক। এই ব্যাংকের ম্যানেজারের সাথে আমি সাক্ষাৎ করব। তো সো দ্যাট আপনি ম্যানেজারের রুমে নিজে নিজে হঠাৎ করে ঢুকে যেতে পারবেন না, কারণ তিনি কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন। তাই আপনাকে পারমিশন নিতে হবে ওখানকার যে রিসিপশনিস্ট আছে তার কাছ থেকে। তো এই পারমিশন নিতে গেলে আপনি কিছু কথা তার সাথে আপনাকে বলতে হবে, কিছু কনভারসেশন হবে। এই কনভারসেশনটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ আপনি কিন্তু ম্যানেজারের সাথে কথা বলছেন না, আপনাকে মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু রিমেইন দ্যাট, কি আপনি কথা বলছেন কার সাথে? ইউ আর টকিং উইথ দ্য রিসিপশনিস্ট। আপনি কথা বলিতেছেন আপনি ওই যে রিসিপশনিস্টের সাথে, যে রিসিপশনের দায়িত্বে আছে তার সাথে। তো এরকম একটা ডায়লগ, অর্থাৎ শর্ট কনভারসেশন বলতে ছোট ডায়লগ, এই ডায়লগটা কিন্তু আমি আমার উত্তরপত্রে দিয়েছি। উত্তরপত্র বলতে আপনাদের একটা সাজেশন দিয়েছি, সাজেশনের উত্তরপত্র ABC, এরকম গ্রুপ আকারে আমি একটা উত্তরপত্র আপনাদেরকে সেন্ড করেছি আপনাদের এই গ্রুপে। তো সেখানে আমি দিয়ে দিয়েছি অলরেডি একটা ডায়লগ, যেটাকে বলা হয় শর্ট কনভারসেশন। এটা কি বুঝতে পারছেন কিনা? যেমন আপনি শার্ট কিনতে গেছেন দোকানে, ওই দোকানের সাথে আপনার যে কথোপকথন হবে, ডায়লগ হবে, এরকম ধরনের একটা ডায়লগ আসতে পারে। অথবা আপনি একটা বাড়ি বিক্রি করবেন, এই বাড়ি বিক্রি করতে যেয়ে আপনি ক্রেতার সাথে আপনার যে কথোপকথন হবে, এটা আপনার ইংরেজিতে লিখতে হবে। এখানে মার্কস 2 আছে। অর্থাৎ এই 3 নাম্বার কোশ্চেনে আপনাদের এরকম একটা শর্ট কনভারসেশন, অথবা যার নাম অবলিক বলবো ডায়লগ, এরকম একটা ডায়লগ আসতে পারে এখানে, বা আসে প্রিভিয়াস পরীক্ষাগুলোতে আমরা দেখেছি। তো এটা কি আর কোনো প্রশ্ন আছে আপনাদের এর উপরে 3 নাম্বার প্রশ্নে? না স্যার, এখানে ঝামেলা নেই। তাহলে 3 নাম্বারে আর কোনো প্রশ্ন নাই। আমি কিন্তু টোটাল একটা উত্তরপত্র আপনাদেরকে দিয়েছি, সব ওই সাজেশনের আলোকে। প্রত্যেকটা সাজেশনের দাগ ওয়ারি নাম্বারিং করে, কোশ্চেনের নাম্বারিং করে আমি একটা উত্তরপত্র আপনাদেরকে সিলেক্ট করেছি। এরপরে আমরা নাম্বার 4-এ আসি। 4টা হচ্ছে কি, এখানে হোয়াট আর দ্য স্টেপস ইউ হ্যাভ টু ফলো টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনি ব্যক্তি, স্টুডেন্ট, অথবা চাকরিজীবী, সার্ভিস হোল্ডার, অথবা অন্য টিচার, অথবা বিজনেসম্যান, আপনি যেই হন না কেন, আপনি আপনার পরিচয়টা তুলে ধরবেন। এই পরিচয়টা তুলে ধরতে যে আপনাকে কয়টা স্টেপ অতিক্রম করতে হবে, এ সম্পর্কে একটা কোশ্চেন আসছে। এটা আমি ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, আপনাদের অ্যান্সার শিটেও আমি লিখে তথ্য ভিত্তিক লিখে দিয়েছি। এখানে 7 অথবা 9 অথবা 8, এক এক জায়গায় এক এক রকম ভাবে উপস্থাপন করা হয়েছে। এই স্টেপ গুলো অতিক্রম করতে হবে, ওই স্টেপ গুলোর নাম আপনাদেরকে লিখতে হবে, যে আমরা কয়টা স্টেপ অতিক্রম করব। সেই স্টেপ গুলো আমি ক্লাস নিয়েছি, কিন্তু এর উপরে একটা ডিটেলস ক্লাস। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি পার্টিকুলারলি ওই ক্লাসগুলো আবার তার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। এটা আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, অর্থাৎ 9টার পরে, রাত 9টার পরে আমার সাথে যোগাযোগ করলে এগুলো পার্টিকুলারলি আমি ব্যক্তিগতভাবে আবার তার ব্যক্তিগত কি বলা যায় হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি পাঠিয়ে দেবো। তো যাক, এখন আমরা তাহলে 4 দেখলাম কি, এখানে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা প্রায় আসতে দেখা যায়, একেবারে ঘুরে ফিরে এই কোশ্চেনটাই আসে। তাহলে আপনি আপনাকে উপস্থাপন করার জন্য কয়টা স্টেপে আপনি আপনাকে উপস্থাপন করবেন, সেই বিষয়ের উপরে একটা প্রশ্ন। এরপরে নাম্বার 5 অর্থাৎ 4 নাম্বার প্রশ্ন 4। আমরা 4 বলবো কি, গ্রুপ বি তে 4, কিন্তু টোটাল গ্রুপ এ এবং বি মিলে 5 নাম্বার প্রশ্ন। A good public speaker, what characteristics
শুড ইউর স্পিচ কন্টেইন, আপনি একজন ভালো বক্তা। একই বিষয়ের উপরে ক্লাস নেবে দুইজন টিচার, বাট কিন্তু দুইজন টিচারের কথা দুই রকম হবে। একজনের কথা অনেক ভালো লাগবে, একজনের একটু কম ভালো লাগবে। তো এই ভালো লাগা একজন বক্তা হতে গেলে আপনাকে কি কি বৈশিষ্ট্যের আলোকে যদি আপনি বক্তব্য দেন, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যকে সামনে রেখে আপনি বক্তব্য দিলে আপনি একজন ভালো বক্তা হতে পারবেন, সেটা আপনাকে করতে হবে। তো এখানেও একটা ক্লাস রয়েছে আমার, এর উপরে ডিটেইলস একটা ক্লাস রয়েছে। এই ক্লাসে আমি আলোচনা করেছি এখানে কি কি বৈশিষ্ট্য আপনার থাকলে আপনি একটা ভালো বক্তা হতে পারবেন, তার উপরে একটা কোর্সের এখানে চলে আসছে। তো আমরা এই 4টা কোর্সের এখানে দেখলাম গ্রুপ বি তে। এই গ্রুপ বি তে 4টা কোর্সের 4টাই কিন্তু উত্তর করতে হবে, এবং এখানে 8 মার্কস, 2 মার্কস করে একটাই। এবং কতটুকু লিখতে হবে সে ধারণাও আমি ওই ক্লাসে দিয়ে দিয়েছি ডিটেলস। তো গ্রুপ বি এর উপরে আর প্রশ্ন আছে কিনা আপনাদের? গ্রুপ বি না স্যার, প্রশ্ন কোশ্চেন নাই। নেই। আচ্ছা, এরপরে আমরা গ্রুপ সি তে দেখি। গ্রুপ সি তে কিন্তু আমাদের 5 মার্কস, একটা প্রশ্নে কত মার্কস? 5। 5। আমি লিখবো কয়টা? 3টা। 3 কোশ্চেন আমাদের ক্যান্সার করতে হবে, এই 3, তাহলে আমাদের 15 মার্কস। এই 15 উপরে আছে 8 এবং 7, 8 + 7 = 15, 15 15 30 মার্কস আপনাদের ফাইনাল পরীক্ষায় হবে। তো এখানে 6, এই 6 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে দেখেন, এখানে লেখা আছে সাপোজ ইউ আর অ্যান এমপ্লয়ি অফ এ ফেমাস আইটি কোম্পানি। আইটি কোম্পানির একজন ফেমাস আইটি কোম্পানির একজন কি এমপ্লয়ি, আপনি কর্মচারী যাই বলেন না, তার কর্মকর্তা কর্মচারী, হুইচ এস্টাবলিশিং, যেটা নাকি এস্টাবলিশ করেছে একটা আইসিটি ল্যাব। নাও রাইট এ প্রোগ্রেস রিপোর্ট অন দা অনগোয়িং প্রজেক্ট। আমি প্রিভিয়াস ক্লাসে একটা প্রোগ্রেস রিপোর্টের উপরে কথা বলছিলাম, এই সেই প্রোগ্রেস রিপোর্টটা গ্রুপ সি তে আসছে। গ্রুপ সি তে প্রোগ্রেস রিপোর্ট আসছে, দেখেন। এই প্রোগ্রেস রিপোর্টটা কিন্তু দুই ভাবে লেখা যায়, সেটাও আমি আলোচনা করেছি। একটা হলো প্রোগ্রেস রিপোর্ট যদি তৈরি করতে বলে সেক্ষেত্রে একভাবে হবে, আর প্রোগ্রেস রিপোর্ট যদি লিখতে বলে সেক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। এটা আমি এই ক্লাসে আলোচনা করেছি। তো একটা প্রোগ্রেস রিপোর্ট আপনাদের আসবে, এই প্রোগ্রেস রিপোর্টটা হয় তৈরি করতে বলবে, নইলে আপনাদের লিখতে বলবে। তো তৈরি করলে একভাবে আসবে, লিখতে হবে ছক আকারে, আর লিখতে বললে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। কি এমডি শাহিন, কি শাহিন হাওলাদার নাকি? শুনতে পাচ্ছেন আমার কথা? শাহিন হাওলাদার শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যায়? আমিনুর রহমান শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি আমি কি বলতে চাইছি? এই যে 6 নাম্বার প্রশ্নে এই প্রোগ্রেস রিপোর্টের উপরে আমি একটা ক্লাস, 2টা ক্লাস নিয়েছি। এটা 2টা আঙ্গিকে আসে। একটা তৈরি করতে বলে, বলে মেক এ প্রোগ্রেস রিপোর্ট, আর একটা হলে রাইট এ প্রোগ্রেস রিপোর্ট। এখানে বলছে কিন্তু রাইট, অর্থাৎ লিখতে বলেছে প্রোগ্রেস রিপোর্ট। সেক্ষেত্রে আমরা প্রোগ্রেস রিপোর্টটাকে প্যারাগ্রাফ আকারে লিখবো, প্যাসেজ আকারে লিখবো। এরকম একটা নোট আপনাদেরকে আমি দিয়েছি, ডিটেইলস নোট দিয়েছি। ওখানে বোধহয় 5-7টা প্রোগ্রেস রিপোর্ট লেখা আছে, আর তৈরি করা আছে 2টা, একটা স্টুডেন্টশিপের উপরে আছে আর একটা ব্যবসায়ের উপরে আছে। এটা দেখলে মোটামুটি হয়ে যাবে। এরপরে 7 মার্কস, 7 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, বলেন কি অয়ন ঘোষ, কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, আচ্ছা। তো আমরা এখানে কি দেখছি? রাইট অ্যান ইমেইল অন বিহাফ অফ দ্য সিইও অফ এ কোম্পানি টু দ্য ক্লায়েন্টস ফর গিভিং থ্যাঙ্কস হু মেড দেয়ার পেমেন্ট ইন টাইম। ব্যবসা করছেন আপনি, বিজনেস ইংলিশ। ব্যবসা করতে যে আপনার কি বাকি বিক্রি করা লাগে মাঝে মাঝে নাকি? তো বাকি বিক্রি করলে একটা চুক্তি হয় যে আমি আপনাকে এই মালটা বাকি দিচ্ছি, বাট আপনি কতদিনের মধ্যে আমাকে এই পেমেন্টটা দিবেন। তা এখন পেমেন্টটা আপনার যত সময়ে দিয়ে দিয়েছে আপনার ওই যে ক্লায়েন্ট, এখন দেওয়ার কারণে আপনি একটা ধন্যবাদ লেটার দেবেন তাকে, থ্যাঙ্কস লেটার। এই থ্যাঙ্কস লেটারটা দিলে কি হবে? আপনার উপরে সে অনেক খুশি হবে। অর্থাৎ একটা যত সময় সে কাজ করেছে তার কাজের কি বলা যায় প্রতিদান হিসেবে আমরা একটা থ্যাঙ্কস লেটার লিখবো। এই থ্যাঙ্কস লেটারটা কিভাবে লিখবেন তার একটা ফরম্যাট আমি কিন্তু দিয়ে দিয়েছি আপনাদেরকে। এই আর 7 নাম্বার কোশ্চেন। এরপরে দেখেন 8,
8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ, তারপরে 9 নাম্বার কোশ্চেন এখানে আছে একটা সিভি, যেটাকে বলা হয় সিভি, অর্থাৎ আপনি একটা কোম্পানিতে চাকরি নেবেন। ও সরি, এখানে সিভি নয়। তাহলে এইটা আমরা বুঝলাম একটা প্যারাগ্রাফ, তাহলে যে কোনো ধরনের একটা প্যারাগ্রাফ আসতে পারে। এখানে প্যারাগ্রাফ আসছে ডিজিটাল মার্কেটিং এন্ড চ্যালেঞ্জেস, ডিজিটাল মার্কেটিং এবং কি চ্যালেঞ্জেস তার প্রতিযোগিতা। এরপরে হচ্ছে 9 নাম্বার, এই 9 নাম্বারে একটা লেটার আসছে কাস্টমারের কাছে লিখতে হবে, অন বিহাফ অফ আইডিয়া টেকনোলজি লিমিটেড, কি আগারগাঁও ঢাকা, শোয়িং অ্যাপোলজি ফর লেট ডেলিভারি। আপনি ব্যবসা করছেন, আপনাকে 4 তারিখে একটা মাল ডেলিভারি দেওয়ার কথা, বাট আপনি 4 তারিখে পারেননি, না পেরে আপনি কি করেছেন 10 তারিখে যে সেই ইয়েটা আপনি মালটা পাঠিয়েছেন। তাহলে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে ক্লায়েন্টের কাছে যে ভাই আমার এই কারণে দেরি হয়ে গেছে, এই লেটারটা কিভাবে লিখতে হবে এই ফরম্যাটটাও দেওয়া হয়েছে এবং বেশ কিছু লেটার আমি ওখানে ইনক্লুড করেছি। তাহলে এই হচ্ছে একটা মডেল কোশ্চেন, যে কোশ্চেনটা প্রিভিয়াস পরীক্ষায় কিন্তু এসেছে, এবং এই প্রশ্নগুলো ঠিক এই আঙ্গিকেই আপনাদের হবে। তবে আমার পরামর্শ হচ্ছে এই, যে আপনারা কোনো দাগ নাম্বার ফাঁকা রেখে কোনো অবস্থাতে এই পরীক্ষার উত্তরপত্র আপনারা রেখে যাবেন না। এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ। কারণ খাতা যখন দেখি তখন কিন্তু দেখি দাগ নাম্বারে কিছু লেখা আছে কিনা, কারণ সবাই গ্রাজুয়েশন ডিগ্রিধারী। দাগ নাম্বারে যদি কিছু দেয়া থাকে তাহলে নাম্বার দিতে কৃপণতা নয়, আর যদি ফাঁকা থাকে তাহলে তখন হয় ঝামেলা। এটা হচ্ছে মূল ব্যাপার। তো এরকম ফরম্যাটে ঠিক অনুরূপ প্রশ্ন আসবে, প্যারাগ্রাফ একটা থাকবে, এবং লেটার কিন্তু এখানে দেখেন 9 নাম্বার একটা লেটার রয়েছে, আবার 6 নাম্বার একটা লেটার রয়েছে, আবার 7-এ একটা লেটার রয়েছে। এই লেটারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রথম 6 নাম্বারে যে লেটারটা রয়েছে, এটা কি লেটার? এটা লেটার ঠিক বলা যাবে না, এটা হচ্ছে রিপোর্ট, প্রোগ্রেস রিপোর্ট। আর লেটার আছে 7-এ, 7-এর লেটারটা হচ্ছে কি? ইমেইল। 7-এর লেটারটা হচ্ছে এখানে ইমেইল, কিন্তু ইমেইলটা কি থ্যাঙ্কিং লেটার বলা হয়, সেটা ওই ইমেইল আকারে লিখবেন। আর আছে 9 নাম্বারে আছে অ্যাপোলজি লেটার। তাহলে থ্যাঙ্কিং লেটার একটা, আর একটা হলো অ্যাপোলজি লেটার, এই দুইটা লেটার। এছাড়াও আরো কিছু লেটার রয়েছে যেগুলো আমি আলোচনা করেছি ক্লাসে, তবে এই দুইটা লেটার বরাবরই আসতে দেখা যায়। তো অ্যাপলজির জায়গায় কি কমপ্লেন আসতে পারে? আছে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক লেটার, আর একটা হচ্ছে প্যারাগ্রাফ। তাহলে 3টা গেল, আর একটা প্রোগ্রেস রিপোর্ট। এই চারটার মধ্যে 3টা লিখতে হবে। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বলতে, হ্যাঁ, ওই অ্যাপোলজির জায়গায় কি কমপ্লেইন আসতে পারে? অ্যাপোলজির জায়গায় কমপ্লেইন লেটার। আসতে পারে কিনা, কমপ্লেইন লেটার আসতে পারে কিনা? জি জি জি। হ্যাঁ, অবশ্যই আসতে পারে। আমার নোটটা কি পেয়েছেন আপনি সামাদ সাহেব? ওই যে আমার যে নোট, ABC 3টা গ্রুপ দিয়ে বড় আকারের একটা নোট আমি দিয়েছি, সাজেশনের উপরে ভিত্তি করে একটা নোট দিয়েছি PDF করে, এটা কি পেয়েছেন আপনি? ওটা তো খেয়াল করা হয়নি আসলে। তাহলে একটু খেয়াল করা ভালো, ওইটা একটু এক নজরে দেখা দরকার। দেখলে জি কি মনে স্যার। হয় আর কোনো প্রশ্ন থাকবে না। এবং টোটাল আমার মনে হয় যে প্রশ্নপত্র হবে এর আদলেই হবে, কারণ অনুরূপ ফরম্যাট আমরা পাঠিয়েছি কেন্দ্রে, অর্থাৎ বোর্ডে। হ্যাঁ, আর কোনো জি প্রশ্ন আছে? না স্যার, অ্যাপোলজি অবশ্যই না। লেটার, থ্যাঙ্কিং লেটার, কমপ্লেইন লেটার, এরকম ধরনের লেটার। মামা, জি, অ্যাপ্রিসিয়েটিং লেটার আসতে পারে, প্রশংসামূলক, এরকম ধরনের আসতে পারে। তার পরীক্ষা কবে হতে পারে? এইটা তো আমি বলতে পারবো না, তবে আশা করা যায় এ মাসের শেষ সপ্তাহ অথবা পরের মাসের প্রথম সপ্তাহ, যে কোনো মুহূর্তে ডেট দেবে, আজকালের মধ্যে ডেট দেবে। এর মূল সমস্যাটা হয়েছে আপনাদের প্রিভিয়াস যে পরীক্ষাটা হয়ে গেছে, অর্থাৎ গত সেমিস্টার, এই গত যে ব্যাচটা চলে গেল, এই ব্যাচের রেজাল্ট দেয়নি, যে কারণে আমরা এই জিনিসটা এখনো কনফিউজড আছি। এখন রেজাল্ট দিলে যারা ফেল টেল যদি কেউ করে, ফেল করে না স্বভাবত, আমি দেখিনি তেমন, আমাদের কেন্দ্রে আমি ফেল এখনো করতে দেখিনি এই দীর্ঘদিন। তো তাদেরকে একটা সুযোগ দেয় ফর্ম ফিল আপ করার, এ কারণে আসলে ডেটটা দেরি হয়ে যাচ্ছে। এছাড়া আর কোনো কিছু আমার জানা নাই। তো আর কিছু জানার? পরীক্ষা কি ওই আপনাদের নিজ কলেজেই হবে? না, আমাদের পার্শ্ববর্তী সরকারি ওই কি বলা যায় ওটাকে, কি কলেজ যেন, টেকনিক্যাল কলেজ, যেটা এই আমাদের পাশেই। আমাদের প্রতিষ্ঠানে কি আসবেন আপনি? বিটিসি এসেছেন এরকম। প্রতিষ্ঠানে?
আমাদের প্রতিষ্ঠানে কি না স্যার, আসছেন? না না স্যার, স্যার আমাদের তো আসছেন না। এটা আমরা তো শহরের যশোরে। একেবারে উপরে, মানে মিডল পয়েন্টে আমাদের প্রতিষ্ঠানটা। আর এই সরকারি যে টেকনিক্যাল কলেজ, এটা আমাদের এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ টাইম 10 মিনিট লাগে, হেঁটে গেলে, পাশেই আর কি। স্যার পরীক্ষা পরীক্ষা শুরু হয় কয়টায় স্যার? পরীক্ষা শুরু হয় কয়টায়? এটা গত বছর যে পরীক্ষা হয়েছিল এটা 10টায় শুরু হয়েছিল, মানে গত যে ব্যাচটা চলে গেল 9টা অথবা 10টা অথবা 9:30। এই 9 থেকে 10 এর মধ্যে যে কোনো সময় পরীক্ষাটা শুরু হবে, ওটা ওই সময় জানা যাবে, এখন বলা যাবে না। গত জি স্যার, আমরা যশোর যে থেকে যাবো তো, আমরা একটু দূরে তো, যশোরে তো স্যার, এই জন্য জিজ্ঞাসা করলাম। না, এখন 9টা অথবা 10টা এর মধ্যবর্তী সময়, গতবার 10টায় হয়েছে পরীক্ষা, 10টায় শুরু হয়েছিল। আচ্ছা, আর কিছু জানার তাহলে আছে? ওখানে না স্যার, আর আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলেন, তাহলে আর জানার নাই নাকি? আর যদি কোনো না প্রশ্ন স্যার। থেকে থাকে আর আমার। সাজেশন পিডিএফ টা আরেকবার দেওয়া যায় স্যার? জি জি, সাজেশন ওই পিডিএফ টাকে আরেকবার গ্রুপে দেওয়া যায়? অবশ্যই। জি তাহলে স্যার। আজকে হলো, দেখি ঈশার নামাজের পরে আর কি 9টার দিকে আমি ইনশাল্লাহ শুধু সাজেশনটা দিব না, আবার সলিউশনটাও দিব, সলিউশনটাও দিবেন তাহলে আরো বেশি ভালো হবে। তাই না? একবারে প্রিন্ট করে আমি নিবো। জি গ্রুপে স্যার। দিলে হচ্ছে, তাই তো? জি স্যার, প্রিন্ট করে নিবো আচ্ছা, এবার। ইনশাআল্লাহ আমি আজকে গ্রুপে ওই পিডিএফটা আবার দিয়ে দেবো, সাজেশন। ওই সাজেশনটা সলিউশন। ইনশাআল্লাহ আশা করা যায় হবে। আর ওই সাজেশনের আলোকে যে সমাধান রয়েছে, সলিউশন, এই দুইটা আমি জি আজ আবার গ্রুপে দিয়ে দেবো। এখান থেকে একটু দেখবেন, দেখার পরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আগামী যে ক্লাস নিব আমি, আগামী শনিবার 10টা 15 ক্লাস হবে। এই ক্লাসে আপনারা আমার সাথে কথা বলেন, অথবা পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 9টার পরে, 9টা থেকে 11টা এর মধ্যে যে কোনো সময় আমাকে কল করেও কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক ঠিক আছে? আছে স্যার। জি। জি, আর কোনো কথা আছে আপনাদের না জিজ্ঞাসার আছে? স্যার। কি আবু ইসহাক সাহেব? হ্যাঁ, আব্দুল সামাদ সাহেব বলেন, আর কোনো কথা আছে? স্যার আপাতত আর নেই স্যার। জি জি, তাহলে ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। আর আগামী ক্লাসটা আমি মূলত নেব আপনাদের উপরে নির্ভর করছে। আমার সাজেশন এবং সলিউশনের মধ্যে কোনো অসঙ্গতি লক্ষ্য করলে সেটা আমাকে ইনফর্ম করেন, সেটাকে সমাধান করার চেষ্টা করব, এবং একটা নতুন ক্লাস আমি আগামী শনিবার ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। স্যার, আগামী স্যার স্যার জি, শনিবারের পরিবর্তে একটু ক্লাসটা চেঞ্জ করা যায় কিনা? কারণ শনিবারে আমার নিবন্ধনের পরীক্ষা আছে, আমাদের খুলনাতেই থাকবো। এ কি আপনাদের অনেকের পরীক্ষা না আপনার একা পরীক্ষা? অনেকের পরীক্ষা, সবার। কি পরীক্ষা এটা? স্কুল নিবন্ধনের, স্কুল ও, কলেজ। নিবন্ধন পরীক্ষা হলে ওটা চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ, অবশ্যই চেঞ্জ করতে হবে। তাহলে শনিবার বাদ দিয়ে কিবারে নেওয়া যায় তাহলে? রবিবার বা রবিবার ক্লাস আর একটা আছে। না, তো রবিবারে ক্লাস থাকলে তো কলেজে কাজ থাকে, তখন তো বিকালে ছাড়া তো আর হয় না। রবি সোমবারে নিলে বিকাল, সকালে তো আর হবে না, সকালে তো কলেজ থাকে, এই জন্য। জি জি জি, বিকালেই নেন, বিকালেই নেন। তাহলে বা শনিবারে, সন্ধ্যার পরে, বা সন্ধ্যার পরে। শুক্রবারে কি আপনাদেরই আছে নাকি? শুক্রবারে কি? পরীক্ষা আছে স্যার, শুক্রবারও আছে। আচ্ছা, তাহলে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ, দেখি রবি অথবা সোমবার যে কোনো একটা সময়ে আপনাদের ক্লাস নিব। শনিবার বন্ধ থাকবে, কারণ শনিবারে ওই পরীক্ষাটা আগে জরুরি আর কি, ওইটার উপরে গুরুত্ব দিতে হবে। তো আজকে সন্ধ্যার পরে ইনশাল্লাহ আমি আপনাদের গ্রুপে সাজেশন এবং সলিউশনটা আবারও আমি সেন্ড করব। তো আজকে এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি। স্যার, জি, হ্যালো হ্যাঁ বলেন। স্যার, বলছিলাম যে আগামী এই মাসের শেষ সপ্তাহ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে যে পরীক্ষাটার কথা বলছেন, জি, এটা মূলত কি পরীক্ষা হতে পারে স্যার? বুঝি না। বলছেন না যে এই মাসের শেষ সপ্তাহ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে যে পরীক্ষার সম্ভাবনাটা আছে, হ্যাঁ, এটা মূলত কি পরীক্ষা স্যার? আমাদের কলেজ থেকে নিবেন নাকি? না না, এই দুটো সেমিস্টারে এই পরীক্ষাটা হয়, এই আপনাদের কোর্স শেষ হবে 2টা সেমিস্টারে, এর জি জি। প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা, ও, প্রথম সেমিস্টারের ফাইনালটা। ফাইনাল পরীক্ষা। আর দ্বিতীয় সেমিস্টার হবে ডিসেম্বরের শেষের দিকে, 15 তারিখ থেকে শেষ, এর মধ্যে যে কোনো সময়। দুইটা স্যার সেমিস্টার আপনি আপনাদের পরীক্ষাটা হবে। তার ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হচ্ছে ওই পরীক্ষা, ফাইনাল। এখানে আপনার যে সাবজেক্ট স্যার, এই সাবজেক্টটা তো খুব ভালো করবো মনে হচ্ছে, বাকি সাবজেক্ট গুলো তো খুঁজেই পেলাম না। কেন? এটার কি করা যায়?
বাকি সাবজেক্টের ক্লাস হচ্ছে না ঠিক মতো? আচ্ছা আমি দেখি এখন যে আমি কথা বলছি এমডি স্যারের সাথে, দেখি কথা বলে কি করা যায় বা আমি দেখছি বিষয়টা। অ্যাটলিস্ট আপনি আজকে যে ধারণা দিলেন এতে কিন্তু আমরা মোটামুটি আপনি আর মানে আমরা কেউ আশা করা যায় খারাপ করব না, মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছি আজকের উপরে। আচ্ছা আচ্ছা, এভাবে যদি বাকি ক্লাসগুলো নেওয়া যায় তাহলে আচ্ছা আমাদের আসলে জানতে সুবিধা হয় কি কি কোর্স আছে, এটাই তো এখনো তাই না? শিওর হতে পারলাম না। আচ্ছা জি জি জি। আজকের হচ্ছে শনিবার গেল, আগামী কালকে দেখি কোর্সের উপরে একটা ডিটেলস ক্লাস করা যায় কিনা, এবং কোন কোর্সে কোন পরীক্ষা বা কত মার্কের পরীক্ষা বা কি অবস্থা বা তার সিলেবাস কি বা সাজেশন কি, দেখি এই বিষয়টা নিয়ে আমি এখন এমডি স্যারের সাথে কথা বলে আমি এটা সমাধান করার একটা ব্যবস্থা করতে পারি কিনা দেখি। ঠিক আছে, জি স্যার, জি স্যার, এখনই জি করবো। স্যার। তো ঠিক আছে, আর কিছু স্যার, জিজ্ঞাসা? জি স্যার, যে পিডিএফ ফাইলটা দিবেন আপাতত আশা করা যায় এটা পড়লে আর কিছু লাগতেছে না। জি স্যার। আশা করি আমি, মানে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আমার আছে দীর্ঘদিনের, চলছে তো দশম ব্যাচ, জি স্যার। তো আশা ও, করা যায় আর কি অনুরূপ প্রশ্ন হবে। তো স্যার ঠিক আছে, তাহলে আমার কাছে আছে অবশ্য পিডিএফটা, তারপরও আপনি আজকে দিয়েন, আমি দেওয়ার পরে ওটা ফটোকপি করে নিব, হ্যাঁ। জি জি, আমি আজকে ইনশাল্লাহ আহ ডাউনলোড করে নিব। নাইন। অ্যান্সার শিটটা সহ দিবেন একটু স্যার, জি হ্যাঁ। জি, বলছি অ্যান্সার শিটটা সহ দিবেন স্যার। আমি শুনতে পাচ্ছি না ইসাক সাহেব, আপনার কথাটা আমি শুনতে পাইনি। স্যার বলছি স্যার বলছে কি অ্যান্সার শিটটা অ্যান্সার সহ। শিট সহ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আমরা তাও- পিডিএফ কপি করে নিব। জি ঠিক জি, আছে স্যার। তাহলে আচ্ছা। নাইটে এটা দেখতে পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। আসসালামু জি, আলাইকুম। আর ঠিক আছে কথা স্যার, থাকলে ওকে। আমাকে ফোনে কথা বলেন, ফোনে ঈশার নামাজের পরে আমাকে ডাইরেক্ট কল দেবেন, কোনো সমস্যা নাই। 11টা নাম্বার, পর্যন্ত যে কোনো সময় কথা বলা যায়, ঠিক আছে? কোন নাম্বারটা স্যার আপনার পার্সোনাল? আপনার নাম্বার কোনটা স্যার? ওই যে আমি নাম্বার তো গতদিন দিয়ে দিলাম, গতদিন তো গ্রুপে দিয়ে দিলাম, ওই যে গ্রামীণ নাম্বার আছে একটা, 69, লাস্টে সিক্স ও নাইন আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওই নাম্বারটা ওই আপনার। নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা আমার ঠিক সাথে আছে। কথা বলতে পারবেন। ঠিক আছে, জি, ঠিক হ্যাঁ, আছে ঈশার স্যার। নামাজের পরে আমাকে ফোন দেবেন। আচ্ছা স্যার ঠিক। গ্রুপে দিয়েন তাহলে সবাই পাবে জিনিসটা। না, অবশ্যই গ্রুপে দেবো, যদি পার্সোনালি কারোর প্রয়োজন হয় তাও আমি দিয়ে দেবো, গ্রুপে তো অবশ্যই সেন্ড করবো। ঠিক আছে, জি স্যার, আচ্ছা জি আচ্ছা, স্যার। তো ধন্যবাদ সকলকে। আর আমি বিষয়টা নিয়ে আপনাদের এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি এখন, যে দেখি কি করা যায়।